আজ 30 মে সপ্তম দফার লোকসভার নির্বাচনী প্রচারের শেষ লগ্নে পানিহাটিতে চলল জোর কদমে পথসভায় প্রচার। সৌগত রায়ের সমর্থনে প্রচার চলছে। নির্মল ঘোষের উদ্যোগে আজ 30 মে প্রচারের শেষ লগ্নে। খবরে মহন্ত দাশগুপ্ত। আপনারা এই খবর দেখছেন প্রতীকীর বার্তায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তোমার সিপিএম তো কোনদিন ভোটটা দেবো না, দেবো তৃণমূল কংগ্রেসকে। এই পরিবর্তনটা বাংলার বুকে আমরা করতে পেরেছি। আর আজকে যারা জয় শ্রীরাম বলছে, আজকে সেই রাম ভক্তদের কাছে আপনি বলে যায় ওরা ভগবান রামের কি অবস্থা করেছে আজকে শুনে নিন। আমি এক সপ্তাহ আগে একটা স্বপ্ন দেখছিলাম, রাম আর সীতা স্বর্গে বসে গল্প করছে। সেখানে সীতা মা বলছে রামচন্দ্রকে, প্রভু যখনই মদকে অনাচার সৃষ্টি হয়েছে, যখনই মানুষের উপর অত্যাচার হয়, সাধুদের উপর অসাধুরা অত্যাচার করে, তখনই তো তুমি মদকে অবতার রূপে জন্মগ্রহণ করেছো মদের মানুষকে বাঁচানোর জন্য। আবার তুমি মদ থেকে জন্মগ্রহণ করো। কারণ ওই দেখো নরেন্দ্র মোদী, অমিত শাহ সাংঘাতারা আজকে মানুষের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করছে। হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগাচ্ছে, মসজিদ মন্দির নিয়ে লড়াই লাগাচ্ছে, জাতিতে জাতিতে লড়াই লাগাচ্ছে, ধর্মে ধর্মে লড়াই লাগাচ্ছে। তুমি আবার মরতে গিয়ে জন্মগ্রহণ করো। তুমি তো কখনো রাম রূপে জন্মগ্রহণ করেছিলে, তুমি তো কখনো ভগবান কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলে। তুমি তো কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলেছিলে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। যাও তুমি আবার মরতে গিয়ে জন্মগ্রহণ করো। যে নরেন্দ্র মোদী, অমিত শাহের অত্যাচার হাত থেকে ভারতবর্ষের মানুষকে মুক্ত করো। তখন রামচন্দ্র সীতামাকে বলছে, সীতামা আমি অত বোকা নই। আমি যদি এখন আবার অবতার রূপে মর্তে জন্মগ্রহণ করি না, তাহলে নরেন্দ্র মোদী, অমিত শাহ সাংঘাতারা আমাকেও জয় শ্রীরাম না বলার জন্য পিটিয়ে মেরে ফেলে দেবে। আমি আর মর্তে জন্মগ্রহণ করবো না। এই ভগবান নামের অবস্থা করেছে। সবচেয়ে বলি, এখানে দেখবেন আপনারা অনেক ল্যাচ কাটা হনুমান ঘুরে বেড়াচ্ছে, যারা জয় শ্রীরাম বলছে। ওরা যখন আপনার বাড়িতে ভোট চেতে এসে বলবে, দিদি জয় শ্রীরাম, এবার আমাকে ভোটটা দেবে, বলবে নিশ্চয়ই তোমাদের দেবো। তোমাদের 3টে প্রশ্ন করব, 3টে প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারো, তাহলে অবশ্যই এবার আমরা বিজেপিকে ভোট দেবো। শুনে নিন 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন করবেন যে তোরা যে এত জয় শ্রীরাম বলছিস, বলতো দেখি রামায়ণে রামচন্দ্রের সবচেয়ে বড় ভক্তের নাম। বলবে এটা জানেন না দিদি, জয় শ্রীরাম এটা হচ্ছে বীর হনুমান। বলবেন সঠিক উত্তর দিদি, প্রথম প্রশ্নটা পাস করে গেছি। দ্বিতীয় প্রশ্নটা বলতো দেখি, তোরা যে এত জয় শ্রীরাম বলছি, আচ্ছা বলতো যে বীর হনুমানকে কেন রামায়ণে রামচন্দ্রের সবচেয়ে বড় ভক্ত বলা হয়? বলবে জয় শ্রীরাম এটা জানেন না। বীর হনুমান বুক চিরে দেখেছিল রাম সীতার ছবি, তার জন্য বীর হনুমানকে রামায়ণের সবচেয়ে রামের বড় ভক্ত বলা হয়। এবার তৃতীয় প্রশ্নটা করবেন যে এত তো জয় শ্রীরাম বলছি, বলতো দেখি রামের পূর্বপুরুষদের নাম। দেখবেন সুর করে পালিয়ে গেছে। কারণ জানেন, এরা তো দূরের কথা, নরেন্দ্র মোদী পারবে না, অমিত শাহ পারবে না, শুভেন্দু পারবে না, দিলীপ ঘোষরা পারবে না। এখানকার শ্রীবদ্ধ দত্তকে জিজ্ঞাসা করবেন, সেও পারবে না। আমি আপনাদের সামনে রামচন্দ্রের পূর্বপুরুষ 15 পুরুষের নাম বলে যাচ্ছি, গুনে নেবেন। আমি মাইকে বলার পরও এদেরকে জিজ্ঞাসা করবেন, এরা বলতে পারবে না। রামচন্দ্ররা কোন বংশের রাজা ছিলেন? সূর্য বংশের রাজা ছিলেন। সূর্য বংশের প্রথম রাজার নাম কি? বিবর্ষণ। বিবর্ষণের পুত্রের নাম মনু। মনুর পুত্রের নাম ইক্ষ্বাকু। ইক্ষ্বাকুর পুত্রের নাম রঘু। রঘুর পুত্রের নাম দিলীপ। দিলীপের পুত্রের নাম অজ। অজর পুত্রের নাম প্রজাপাল। প্রজাপালের পুত্রের নাম দীর্ঘবাহু। দীর্ঘবাহুর পুত্রের নাম দশরথ। দশরথের পুত্রের নাম রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং রামের পুত্রের নাম লক্ষ্মণ। এই 15 পুরুষের নাম পাওয়া গেছে। মুখে বলবে জয় শ্রীরাম জয় শ্রীরাম, অথচ রামচন্দ্রের পূর্বপুরুষদের নাম যারা বলতে পারে না, সেই ভণ্ড রামধারীদের বিরুদ্ধে আগামী 1 জুন ঘাটের উপর জোড়া ফুল চিহ্নে সৌগত রায়কে বিপুলভাবে ভোট দিয়ে চতুর্থবারের জন্য পার্লামেন্টে পাঠাতে হবে। এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। মন্তব্যদের সঞ্জীবন, বন্দে মাতরম। ধন্যবাদ। অত্যন্ত সুবক্তা সৌমিত্র ভট্টাচার্য মহাশয় মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের প্রিয় অভিভাবক মহাশয় বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। দীর্ঘ সময় ধরে তিনি আমাদের মধ্যে রয়েছেন এবং অত্যন্ত ব্যস্ত। আজকে তার প্রচুর কর্মসূচি রয়েছে। আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। আমাদের প্রিয় অভিভাবক, আমাদের বিধায়ক,
পানিহাটি নবরূপকার শ্রী নির্মল ঘোষ মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আছে এই বিরাট অঞ্চল নিয়ে আমাদের এই গডরেজ আছে, কারণ গডরেজের ভোটার কম নয়, প্রায় ১,৫০০-এর কাছাকাছি। এই ওয়ার্ড সারা পানিহাটিকে এই যে জল, পরিশোধিত পানীয় জল নিয়ে ১৪ নম্বর ওয়ার্ড থেকে ১৪ নম্বর ওয়ার্ডে যেমন ভৌগোলিক অবস্থা সোদপুরের প্রাণকেন্দ্র, তেমনি ১৪ নম্বর ওয়ার্ডের ব্যবসায়, বাণিজ্যে, কোয়ালিটি অফ পিপলস, মানুষের যে যোগ্যতা সম্পন্ন মানুষ, এর সংখ্যা অত্যন্ত বেশি। আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রিয় সমস্ত ভাই বোন, দাদা, মায়েরা, গুরুজনেদের কাছে কয়েকটি কথা অধ্যাপক সৌগত রায়কে ভোট দেওয়ার জন্য বলবো। বেশি কথা, জন্ম এখানে আমার, আর প্রতিদিনের আমার যে উৎসাহ, আমার যে প্রেরণা, আমার যে এগিয়ে যাওয়ার বাস্তব জীবন, ২ নম্বর দেশবন্ধুনগর রেলপার্ক, প্রজাতন্ত্রপল্লী ৩ নম্বর না থাকলে আমার বাস্তব জীবনে অত দূর এগোনো সম্ভব ছিল না। আমি চাই প্রথমে আমাদের বড় যারা আছেন, আমার কথা শুনছেন, তাদের আমি নমস্কার এবং প্রণাম, সকলকে আমার শুভেচ্ছা, শুভকামনা এবং সংগ্রামী অভিনন্দন। এখানে আমার জানাজা রয়েছে বিপ্লবী এবং নগরের সম্পাদক, তারপরেই আমাদের পালবাবু আমাদের রেল পার্কের সভাপতি, তারপরেই আমার মহাদা প্রজাতন্ত্রপল্লী পৌরবান মন্ত্রী দেখে, তারপরেই আমার ৩ নম্বর আরেক নেতা এই সব মিলেই এখানে উপস্থিত আমাদের পশ্চিম পানিহাটি তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রিয় সম্রাট চক্রবর্তী এসছে, ভালো বলে, সুন্দর। আপনাদের পাড়ার ছেলে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পানিহাটি পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল তীর্থঙ্কর রয়েছে, কল্লোল আমার প্রিয় ভাই রয়েছে, আওয়ারপাড়া থাকে। আমার এখানে লম্বুটা কোথায় গেল, আমাদের প্রদীপ পড়ুয়া, ও আমাদের কাউন্সিলর, আর আমার প্রিয় ভাই বোনেরা। আমি বেশি কথা এখানে বলতে চাই না। আজকে নির্বাচনের প্রচারের শেষ দিন, আমরা চেষ্টা করছিলাম আগে করতে, কিন্তু ঝড় আমাদেরকে আগে করার, আমরা আগে করতে পারিনি। আজকে এই সকালে সকলকে এখানে আসার জন্য আমার কৃতজ্ঞতা। একটা কথা কি, যে ১৪ নম্বর ওয়ার্ডে জয় শ্রীরাম, এটা একটা ধর্মীয় উন্মাদনা যাদের থাকে, এই যে গরমতলা, এখানে শিবের স্থান, শিবালয়, এখানে পবিত্র স্থান, যাদের মানত হয় ছোটবেলা থেকে, তারা এখানে মানসিক করতো আগে গরমস্থানকে ব্রহ্মস্থান, গরমতলা মানে ব্রহ্মস্থান। আমরা ১৪ নম্বর ওয়ার্ডকে আমাদের প্রিয় সহকর্মী ভাই বোনেরা তারা এত সুন্দর রেখেছে, খুঁজলে বিজেপি একটা পাওয়া যেতে পারে, খুঁজলে একটা দুটো পাওয়া যেতে পারে, আবার নাও পাওয়া যায়। এখন এখানে যারা আছেন সিপিআইএমের মন্ত্রীরা, আমি ওদের সমালোচনা শুনি প্রতিদিন, আর আমাকে তো আত্মপাত্র সাধ্য করে। যখন রাস্তা দিয়ে হাঁটে, তুই যাই বস, কিন্তু রাস্তাঘাট, জল, ফল, আলো, একটা পরিস্থিতি সুন্দর, কেউ কারোর বকাবকি করে না, কেউ কারোর সঙ্গে মারপিট করে না,
কারো ঝান্ডা ফেলে দেয় না, সব দলের একটা সমান সুন্দর পানিহাটি কিন্তু করেছে। এটা কিন্তু মানতে হবে, ওদের মধ্যে ভালো লোকরা বলে। সিপিএম 34 বছর পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় ছিল। কত বছর? 34 বছর। সপ্তম বামফ্রন্টের কথা। ভারতবর্ষে যারা বড় নেতা তাদের অন্যতম ছিলেন জ্যোতি বসু। আমার জীবনে এমএলএ হয়ে তার সংস্পর্শে যাওয়ার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে, কিছু কাজ আমি তার থেকে পেয়েছি। অনেক কাজ তিনি করতে পারেননি তার দলের জন্য। বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বড় নেতা, তার পরিচয় ভারতবর্ষে আছে, পশ্চিমবাংলাতে আছে। আমার কর্মজীবনে বিধায়ক হিসেবে তার সংস্পর্শ হয়েছে। কিন্তু কী করব বলুন, 34 বছরে তারা আমাদের জল দিতে পারেনি, ভালো রাস্তা দিতে পারেনি, তারা রেশন দিতে পারেনি, তারা একটা বিদ্যালয় তৈরি করতে পারেনি, একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারেনি, একটা হাসপাতাল তৈরি করতে পারেনি, মানুষকে দেওয়ার জন্য কিছু করে যেতে পারে। এটা তাদের ব্যর্থতা আর আমাদের দুর্ভাগ্য। আমি ফিরে আসি, এইসব এলাকা হচ্ছে শিল্পাঞ্চল। এই বাড়ির পাশে গেলেই এই পাশেই ছিল বঙ্গশ্রী বন্দর, উল্টো দিকে হিন্দুস্তান বন্দর, হিন্দুয়ার তার পাশেই বন্দর। এবার এগিয়ে যান, হারিকেন কোম্পানি বন্ধ করে দিয়েছে, বাসন্তী বন্ধ করে দিয়েছে, ওসিমেন্টাল বন্ধ। সমস্ত কারখানা পশ্চিমবাংলায় 55,000 ছোট বড় মাঝারি শিল্প স্তব্ধ হয়ে গিয়েছিল। তাদের যে স্লোগান ছিল, কেউ মানতে পারে, মানতে নাও পারে, চলছে না, চলবে না, মানছি না, মানব না, আর কাউকে রাজনীতি করতে দেব। এই একটা মানসিকতা থেকে তারা ধীরে ধীরে পশ্চিমবাংলার জনজীবন থেকে, পশ্চিমবাংলার মানুষের সমর্থন থেকে তারা সরে যাবে এবং পরবর্তীকালে এক বিরাট আন্দোলন সমাজ সংস্কারের জন্য, বাংলাকে আবার তার প্রাণ স্পন্দন ফিরিয়ে আনার জন্যে আমাদের বাংলার এক নারী তিনি এগিয়ে এলেন। একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে, কলেজে পড়ার সময় থেকে তিনি ধীরে ধীরে মানুষেরই জন্যে, মানুষের হৃদয় তিনি জয় করার জন্যে ধীরে ধীরে শ্রমিকদের মধ্যে, ছাত্রদের মধ্যে, বেকার যুবকদের মধ্যে এবং সর্বশেষ কৃষকদের মধ্যে তিনি আন্দোলন শুরু করলেন। একটা ভুল প্রচার আছে যে মমতা ব্যানার্জি সিঙ্গুরে টাটাদের কারখানা করতে দেয়, এটা ঠিক না। সিপিএম পরবর্তীকালে বুঝেছে যে 55,000 কলকারখানায় 2 লক্ষেরও বেশি মানুষ যখন চাকরি হারিয়েছিল, তখন এর মধ্যে টাটারাও ছিল, বাটারাও ছিল, এর মধ্যে বড় বড় শিল্পপতি ছিল। কিন্তু এই শিল্পপতিরা তাদের জ্বালায়, তাদের যন্ত্রণায়, তাদের এই শ্রমিক আন্দোলনের ব্যর্থ শ্রমিক আন্দোলনে তারা মানুষের কাছে, শ্রমিকের কাছে, কর্মচারীদের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারে। এটা তাদের ব্যর্থতা। আমি এই ব্যর্থতাকে নিয়ে সারাদিন গরমতলায় আমাদের দলের মিটিংয়ে বলতে থাকি, ও পারেনি, ও পারেনি। তাহলে লোক জিজ্ঞেস, তুমি কী করছো? তোমারও তো পাঠিয়েছি, এতদিন হয়ে গেল, বলবো না যে তুমি তো গেল। এখন সেই জন্যে আমি সিপিএমের সমালোচনা করি, তবে বলি একটাই কথা, ওদের এত ক্ষমতা, মমতা 10 বছরে যা করতে পারে 12 বছরে, ওরা 34 বছরে সেটা করতে পারে। কেন? 45টা সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছে। আপনি দেখুন, 2 নম্বরের রাস্তা দেখুন, বিটি রোড দেখুন, স্টেশন রোড দেখুন, রাস্তাঘাট করতে পারে। স্টেশন রোডে 1 হাঁটু জল, যারা স্টেশন রোডে ব্যবসা বাণিজ্য করে সবাই জানে 1 হাঁটু জল ছিল। তারপর ধীরে ধীরে পানীয় জল নিয়ে মানুষ আওয়াজ করে আমরা সর্ববৃহৎ পানীয় জলের ব্যবস্থা আমাদের অধ্যাপক সৌগত রায় যখন প্রথম যেতেন 2009 সালে, তিনি দিল্লি এবং কলকাতা এই 2 সরকারের সঙ্গে কথা বলে আমাকে সঙ্গে নিয়ে আমরা সেই কাজ করতে পেরেছিলাম। এবং
শিপিং করতে পারে। মমতা ব্যানার্জি প্রত্যেকের বাড়িতে ফ্রি রেশন পৌঁছে দেন। মমতা ব্যানার্জি কন্যাশ্রী করেছেন, যাতে তিনি একটা জিনিস প্রমাণ করে দিয়েছেন, সেই প্রমাণটা হলো ওইটা মাইক্রো কাঁধে তুলে নিয়ে ওই মাইক্রো কাঁধে তুলে দিয়ে বলে একটু পরে কর, সারাদিন পড়ে আসে না, বললাম যে সারাদিন পড়ে আসে তো ঠিক আছে, ছেড়ে দে না, ওরা ঠিক আছে। মমতা ব্যানার্জি কন্যাশ্রী যখন করেন, পৃথিবীর একটা অর্গানাইজেশন আছে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, তারা বলল যে আমরা দেখতে চাই এমন একটা নারী ভারতবর্ষে কে। মমতা ব্যানার্জি গেলেন, সম্মানিত হলেন এবং তিনি বাংলাকে এবং ভারতবর্ষকে সম্মানিত করলেন। তিনি কখনো দেখেননি যে হিন্দুর মেয়ে স্কুল কলেজে পড়ছেন, মুসলমানের মেয়ে স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, শিখদের মেয়েরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বৌদ্ধ ধর্মে যারা অবলম্বন তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তিনি সর্বধর্মে যে মানুষ, যেটা সংবিধান বলছে, বাবা সাহেব ডক্টর আম্বেদকর 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার পর 3 বছরের কাছাকাছি সময় লেগেছে এই সংবিধানকে প্রণয়ন করতে। তারপর 1950 সালে 26শে জানুয়ারি সারা ভারতবর্ষের মানুষের এই প্রজাতন্ত্রের যে অধিকার, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানের অধিকার, সেই অধিকার আমরা সবাই আছি। এই অধিকারই আমাদের দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র। এই অধিকারই আমাদের দিয়েছে একনায়কতন্ত্রের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সাম্যবাদের। এই সংবিধানই আমাদের দিয়েছে যে সব জাতির মানুষ, সব বর্ণের মানুষ, সব ধর্মের মানুষ একসাথে ভারতবর্ষে আছে এবং থাকবে। আমরা ধীরে ধীরে মমতা ব্যানার্জি ঐতিহাসিক কৃষকদের রায় পেলেন। সুপ্রিম কোর্ট বলল যে ভারতবর্ষে শুধু সিঙ্গুরে নয়, ভারতবর্ষে কোনো কৃষকের জমি কোনো দল, সেটা কংগ্রেস হতে পারে, সেটা সিপিএম হতে পারে, সেটা টাটা হতে পারে, বিড়লা হতে পারে, কোনো সরকার কৃষকের জমি জোর করে কেড়ে নিতে পারবে না। এই যে ঐতিহাসিক রায় মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট থেকে পেলেন, এতে কি হলো? সিঙ্গুরের 23,000 কৃষক তারা যেমন বাঁচলেন, ভারতবর্ষের সমস্ত কৃষক যারা বড় লোকদের অত্যাচারে ছিল, বড় গোষ্ঠীর অত্যাচারে ছিল, যারা বড় ব্যবসায়ী তাদের অত্যাচারে ছিল, কর্পোরেট হাউসদের অত্যাচারে ছিল, ভারতবর্ষের কৃষকরা হাঁপ ছেড়ে বাঁচল যে আমরা বাঁচব। এখন আমাদের যে ভোট, এটা আমি পানিহাটি সব উন্নয়নের কথা আমাদের ছেলেরা আছে বলবে, আমি এটাই বলতে চাই, আজকের সভায় এটা পৌরসভার ভোট নয়। আমি এটা আজকে বলতে চাই, এটা বিধানসভার আমার নির্বাচন নয়। এটা হচ্ছে ভারতবর্ষে সরকার করা। কে করবে সরকার? এখন এই সরকার করতে গেলে, যেটা আমি বললাম, 34 বছরের সিপিএম পশ্চিমবাংলার বাস্তব ক্ষেত্রে মানুষের উন্নয়নে আমি আসলে 400 টাকার যে গ্যাস, রান্নার গ্যাস, আমি বিনা পয়সা সবার বাড়িতে দেব। তিনি বললেন যে এই দারিদ্র অবস্থা ভারতবর্ষে, আমি কম করে 10 থেকে 15 লক্ষ টাকা জনধন প্রকল্পে জিরো ব্যালেন্সে আপনার অ্যাকাউন্ট খুলে রাখুন, আমি সবাইকে 10 থেকে 15 থেকে 20 লক্ষ টাকা দেব। তিনি তৃতীয় কথা বললেন যে আমি 2 কোটি মানুষের ভারতবর্ষে প্রতি বছর আমি চাকরি দেব। তারপর তিনি বললেন যে সব থেকে খারাপ অবস্থা কাদের? শ্রমিক এবং কৃষক। তিনি বললেন শ্রমিকের ন্যূনতম মজুরি আমরা তয় করে দেব। তারপর তিনি বললেন ভারতবর্ষের 70% মানুষ গ্রামে বাস করে, গ্রামের কৃষকরা আমাদের খাদ্য তৈরি করে।
এই কৃষকদের জন্য তিনি বললেন যে কৃষক আর আত্মহত্যা করতে হবে না, কৃষক আর্থিক দুর্গ্রস্ত পড়বে না, আর্থিকভাবে তারা কমজোর হবে না, আর্থিকভাবে পিছিয়ে পড়বে না, তাদেরকে আর আত্মহত্যা করতে হবে না। আমি কৃষকের ইনকামকে আমি দ্বিগুণ করে দেব, কৃষকের ইনকাম দ্বিগুণ করে দেবো বলেছেন। এবং মিনিমাম সাপোর্ট প্রাইস কি বলে একে, ধান তৈরি, ধরুন ধান তৈরি হলে ধান থেকে তো চাল হবে, তাহলে ধানের চারা দিতে হবে, ধানের বীজ দিতে হবে, ওখানে আমাদেরকে সার দিতে হবে, ওখানে জমি চাষ করতে হবে, ওখানে জমি লাগবে, এই সমস্ত যে খরচ, ধান তৈরি করতে 1 মণ ধান বা 1 মণ চাল তৈরি করতে যা খরচ হয়, মোদী সরকার বলেছিলেন যে আমি মিনিমাম সাপোর্ট প্রাইস, এই যে যারা ধান বিক্রি করবে সরকার এই কৃষকদের ন্যূনতম তাদের দাম মূল্য নির্ধারণ করে দেবে। এবার আমি ফিরে আসি, আমার বক্তব্য অনেকক্ষণ হবে না, আমি ফিরে আসি যে কি দেখি আমরা ভারতবর্ষে যা ওরা বলেছে। ভারতবর্ষে আগুন লেগেছে বাজারে, দ্রব্যমূল্য বৃদ্ধির সীমা স্বাধীনতার আগে কখনো হয়নি, স্বাধীনতার পর এত দাম, এত মূল্য বৃদ্ধি আমাদের কখনো হয়নি। সেটা চাল কিনতে যান, ডাল কিনতে যান, সর্ষের তেল কিনতে যান, নুন কিনতে যান, সবজি কিনতে যান, এত দাম ভারতবর্ষে কখনো হয়নি। আমি শুধু দ্রব্যমূল্যতে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার, মোদী সরকার তা নয়, তারা যা বলেছিল একটি কাজও আজকে ভারতবর্ষের সব থেকে বেশি বেকার, ভারতবর্ষের সব থেকে বেশি কৃষক আত্মহত্যা করছে। দুঃখের ঘটনা, এমএসপি যিনি বলেছিলেন লিখিতভাবে যে আমি ন্যূনতম দাম দেব কৃষককে, সেই কৃষকরা দিল্লিতে লক্ষ লক্ষ কৃষক গিয়েছিলেন যে আপনি তো বলেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার আগে আমরা এসেছি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি সরকার আমাদেরকে করে দিন। 700 কৃষককে গুলি করে বিজেপি এখন কৃষকদের সম্মুখে কোনো রাস্তা নেই। এই রাস্তা কৃষকদের আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। ভারতবর্ষের বেকারদের সামনে, শিক্ষিত বেকারদের সামনে কোনো রাস্তা খোলা নেই। বাজার মূল্য নিয়ন্ত্রণে কোনো রাস্তা নেই। বেকার সমস্যাকে জ্বলন্ত সমস্যা, এই সমস্যায় ভারতবাসী জর্জরিত। আর উনি যা বলেছিলেন একটি কাজও করেননি। তাই আমি আজকে সকলকে বলতে চাই যে আপনারা, বিজেপি বলেছিল যা করবে, বিজেপি তা করতে পারেনি। যখন মানুষ জিজ্ঞাসা করছে মোদীজি आपको पूछ करता है, ভারতবর্ষের মানুষ आपको पूछ करता है, জিজ্ঞাসা করছে আপনি যা যা বলেছিলেন আপনি বলুন তো কোন কাজ করেছেন। বললেন আমি ঈশ্বর, তিনি ঈশ্বর, তিনি মায়ের মাতৃগর্ভে তিনি জন্মগ্রহণ করেনি। আমরা কিন্তু সব মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি। তিনি মাকে আগে তো স্ত্রীকে অস্বীকার করেছিলেন। 2019-এ যে মানুষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে, ভারতবর্ষের কলঙ্ক, যার স্ত্রীকে তিনি স্বীকার করতেন না, পরবর্তীকালে দেখুন কালের অমুক গতি, নিজের জন্মকেও অস্বীকার করে মাকে অস্বীকার করলেন। তিনি বললেন আমি রাম মন্দির করেছি, আর কি করেছি, ভগবান রামচন্দ্রকে আমি নিয়ে এসেছি। লোক হাসি, আস্তে আস্তে লোক পড়ে যাবে না লাফিয়ে পড়বে, কি করবে। ভগবান রামকে, রামচন্দ্র ছিল না, তিনি নিয়ে এসেছেন। এই যে অসভ্যতা, এই যে বর্বরতা, এই যে অর্বাচীন, এই যে মানুষকে কথা দিয়ে মানুষকে কথা না রাখার জন্য মোদী বলছেন আমি রাম মন্দির করেছি। এই যে জয় শ্রীরামের সৌমিত্র স্লোগান দিচ্ছিল, তারপর বললেন আমি আর 370 ধারা বলে একটা ধারা আছে যা আমি কাশ্মীর থেকে প্রত্যাহার করেছি। মানুষ জিজ্ঞাসা করছেন তাহলে আপনি কাশ্মীরে যাচ্ছেন না কেন, কাশ্মীরে ভোটে প্রার্থী দেননি কেন, কাশ্মীরের উন্নয়নে আপনি সেখানকার মানুষের কাছে গণতন্ত্র যেটা আপনি
তুলে নিয়েছেন, সেখানে রাষ্ট্রপতি শাসন করে রেখেছেন, গণতন্ত্র তুলে নিয়েছেন, সেই গণতন্ত্রকে আপনি কেন প্রতিষ্ঠা করছেন না, তার কোনো জবাব নেই। তাই মানুষ বলছে 370 ধারা মাথায় মাখে না গায়ে মাখে, ওটা সর্ষের তেল না নারকেল তেল, ওটা সুগন্ধি তেল না বিষ তেল, তাই মানুষ বলছে। তাই জন্য আমি বলি যে ভারতবর্ষে বিজেপি গত 10 বছরে ভারতবর্ষে যে উন্নয়ন, ভারতবর্ষের যে একতা, ভারতবর্ষের যে প্রগতি, তাকে স্তব্ধ করে দিয়েছে। আর ভারতবর্ষে গোটা 10-12 বড় লোক আছে। ভারতবর্ষের যে জাতীয় সম্পদ, যে জাতীয় সম্পদে কি পড়ে, ব্যাংক পড়ে, রেল পড়ে, ট্রেন পড়ে, পোর্ট পড়ে, ডক পড়ে, কয়লার খনি পড়ে, লোহার খনি পড়ে, ভারতবর্ষের LIC পড়ে, GIC পড়ে। ভারতবর্ষের যে জাতীয় সম্পদ, ডিফেন্স প্রোডাক্ট, যেটা যুদ্ধ বাদলে আমাদের সেনাবাহিনী লড়াই করবে, তার অস্ত্র শস্ত্র গোলাবার যেখানে তৈরি হয়। তাই আজকে সমস্ত জাতির সম্পদ তার বন্ধু দুজন, একজন আম্বানি, একজন আদানি। আপনারা সবাই, তোমরা সবাই শুনছো, আদানি এবং আম্বানিকে ভারতবর্ষের যে সম্পদ, সেই সম্পদ তুলে দিয়েছে। চাকরি দিতে পারলো না, দ্রব্যমূল্য বৃদ্ধি কমাতে পারলো না, ভারতবর্ষের একতা ঐক্যকে রাখতে পারলো না, ভারতবর্ষের মানুষকে শান্তি, শৃঙ্খলা, মৈত্রী এবং প্রগতি দিতে পারলো না। তার বন্ধু দুজনকে বড় করেছে। আর তিনি বলছেন, বক্তৃতায় দুটো কথাই বলে, হয় হিন্দু নয় মুসলমান, না হলে গির্জা নয় মন্দির। আর বলেন হিন্দুস্তান আর পাকিস্তান। ভারতবর্ষ মহান দেশ, কত বড় দেশ, 10টা পাকিস্তান চলে আসবে আমাদের 140 কোটি আমাদের জনসংখ্যা। সেই আজকে ব্যর্থ মোদীকে ভারতবর্ষের জোট তৈরি হয়েছে, যে জোটের কারিগর হচ্ছেন মমতা ব্যানার্জি। তিনি ইন্ডিয়া নাম দিয়েছেন জোটে। আজকে ভারতবর্ষের পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, একেবারে হরিয়ানা, পাঞ্জাব, যত রাষ্ট্র আছে, এদিকে কেরালা, কর্ণাটক হয়ে ভারতবর্ষের হিমালয় থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, একটা আওয়াজ, মোদি হাঁটাও দেশ বাঁচাও, বিজেপি হাঁটাও দেশ বাঁচাও। তাই আমি বলছি, এটা পৌরসভার ভোট নয়, এটা বিধানসভার ভোট নয়। ভারতবর্ষে মোদিকে হাঁটিয়ে ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। ভারতবর্ষের মানুষের যে ঐতিহাসিক যে গতি, সেই গতিকে পুনরায় চালু করতে হবে। আসুন সবাই মিলে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে আবার সুযোগ দিন। একদিন আপনারা সুযোগ দিয়েছিলেন, বাংলায় পরিবর্তন এনেছে, এবার সুযোগ দিন। মমতা ব্যানার্জি ভারতবর্ষে একজন নারী, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। তিনি ভারতবর্ষে যান, ভারতবর্ষের ক্ষমতায় বসে ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন, সেই গণতন্ত্রকে, সংবিধানকে রক্ষা করুন। ভারতবর্ষের 140 কোটি দেশের মানুষকে তিনি আবার একতা, ঐক্য, উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান। এবং অধ্যাপক সৌগত রায়কে জোড়াফুল মমতা, জোড়াফুল 3 নম্বর ভোটার টিপে। আমার বোনেরা, আমার ভাইরা, আমার সহকর্মীরা, আমার কথা যারা শুনছেন সিনিয়র, আমি ছোটবেলায় বড় হয়েছি এই পাড়ায়, এখন তীর্থঙ্কর সবটাই দেখে আমার ভাই বোনদের সঙ্গে করে নিয়ে। আমরা পাড়াকে বলি আমার মন্দির। এই মন্দিরে যে সেবা করতে পেরেছে, যেখানেই যত বড় নেতা আছে, পাড়ায় যাকে মানে না, গাঁয়ে যাকে মানে না, দেশ তাকে মোড়ল বলে না। এই পাড়া থেকে যে বড় হয়েছে, আমরা বড় হয়েছি এবং তোমাদের সঙ্গে বড় হয়েছি। এখন তীর্থঙ্কর দায়িত্ব দিয়েছে, আমি আশা করি তীর্থঙ্কর তোমাদের সঙ্গে থেকে। আমার বয়স হলো নাকি, আমার যারা বয়সের মধ্যে ছিলেন, এই সুশীলদা আমার বয়সে নিত্যবাবু ছিলেন, আমার বয়সে থেকে বড় ছিলেন নারায়ণ ঘোষ, বিমল মুখার্জি, কত মানুষের নাম বলবো, তারা আজকে নেই। অতএব এই জায়গাতে আমারও বয়স হয়েছে, তোমাদের আজকে দায়িত্ব নিতে হবে। ইয়াং জেনারেশন, যুব সমাজ, ভাই বোনেদের তোমাদেরই আজকে দায়িত্ব নিতে হবে। এই 14 নম্বর ওয়ার্ডকে, এই পানিহাটিকে সুন্দর করে, যেটা আমার লক্ষ্য, উন্নত পানিহাটি, সুন্দর পানিহাটি, সকলের জন্যে
সুন্দর পানিহাটি, একতার পানিহাটি, ঐক্যের পানিহাটি গড়ে তুলতে। সবাই তোমরা ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় অভিভাবক, আমাদের বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচেতক, যিনি এই জেলার 5টা লোকসভা কেন্দ্রের দলকে জয়ী করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আমাদের প্রিয় অভিভাবক বিধায়ক নির্মল ঘোষ বক্তব্য রাখলেন।